প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই লকডাউনে বাড়িতে বসে বোর হচ্ছ, তাই তো? বন্ধুবান্ধব নেই, স্কুল নেই, ঠিক আছে, তারপর আড্ডা নেই। তো এই মুহূর্তে তোমাদেরকে টাইম নষ্ট না করে বাড়িতে তোমরা নিজেরা বসে একটু পড়াশোনা করো। আর এই তোমাদের পড়াশোনার জন্যই কিন্তু আমাদের এই স্কুলের উদ্যোগ। কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলের পক্ষ থেকে কাকদ্বীপ.com-এর সহযোগিতায় আমরা লকডাউন ক্লাসরুম শুরু করেছি। আমি তোমাদের কেমিস্ট্রি পড়াচ্ছিলাম সলিড ক্লাস 12-এর। সলিডের আজকের আমি পার্ট 3 অর্থাৎ 3 নম্বর অধ্যায় 3 নম্বর পার্টটা আমি পড়াবো, ঠিক আছে? তো প্রথমে আসি যে কেলাস ত্রুটি ক্রিস্টাল ডিফেক্ট। কেলাস ত্রুটি বা ক্রিস্টাল ডিফেক্ট আজকে টপিক। কেলাস ত্রুটি বা ক্রিস্টাল ডিফেক্ট কি আগে জানতে হবে। ক্রিস্টালে কি হয় না, কেলাস গঠনকারী আয়ন বা অণুগুলো সুশৃঙ্খল পর্যায়ক্রমিক বিন্যাস থাকে। তাহলে ধরে নাও এটা একটা ক্রিস্টাল যেখানে আয়ন বা অণুগুলো সুশৃঙ্খলভাবে সজ্জিত রয়েছে, ঠিক আছে? এর মধ্যে যদি কোনো একটা আয়ন বা অণু এখান থেকে মিসিং হয়ে যায়, বেরিয়ে যায়, তাহলে এর সুশৃঙ্খল সজ্জার একটা ত্রুটি দেখা গেছে। এই ধরনের ত্রুটিকে বলা হয় কেলাস ত্রুটি বা ক্রিস্টাল ডিফেক্ট। এবারে ক্রিস্টাল ডিফেক্ট বা কেলাস ত্রুটিকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়েছে। ক্লাসিফিকেশনগুলো এদিকে একটু দেখো। কেলাস ত্রুটি বা ডিফেক্ট ইন এ ক্রিস্টাল এটা দু ধরনের হয় মেনলি। একটা হচ্ছে অ্যাটমিক ডিফেক্ট, আর একটা আমি লিখিনি, সেটা হচ্ছে ইলেকট্রনীয় ডিফেক্ট। ইলেকট্রনীয় ডিফেক্ট আমি পরে পড়াবো, ঠিক আছে? তো অ্যাটমিক ডিফেক্ট এটাকে বিন্দু ঘটিত ত্রুটিও বলা হয় বা পয়েন্ট ডিফেক্টও বলা হয়। তারপরে রয়েছে লাইন ডিফেক্ট বা রেখা ঘটিত ত্রুটি, তারপরে রয়েছে তল ঘটিত ত্রুটি বা প্লেন ডিফেক্ট। এই দুটো ডিফেক্টকে বলা হয় ল্যাটিস ডিফেক্ট। ক্লিয়ার? আবার বিন্দু ঘটিত ত্রুটিকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে: স্টয়চিওমেট্রিক ত্রুটি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, আর হচ্ছে অশুদ্ধিজনিত ত্রুটি বা ইম্পিউরিটি ডিফেক্ট। আবার স্টয়চিওমেট্রিক ডিফেক্টকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে: ভ্যাকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টেসিয়াল ডিফেক্ট, স্কটকি ত্রুটি অ্যান্ড ফ্রেঙ্কেল ত্রুটি বা ফ্রেঙ্কেল ডিফেক্ট। এর মধ্যে ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টেসিয়াল ডিফেক্ট, এই দুটো ডিফেক্ট নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তারপরে স্কটকি, ফ্রেঙ্কেল, এই দুটো ডিফেক্ট দেখতে পাবো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে। তারপরে দেখো নন স্টয়চিওমেট্রিক ত্রুটিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট বা ধাতব আধিক্যজনিত ত্রুটি, আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট বা ধাতব ঘাটতিযুক্ত ত্রুটি। আবার মেটাল এক্সেস ডিফেক্টকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে: অ্যানায়নিক ভ্যাকেন্সি অ্যান্ড ক্যাটায়ন ইন্টারস্টেসিয়াল ডিফেক্ট। আবার মেটাল এক্সেস ডিফেক্টকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যানায়নিক ভ্যাকেন্সি অ্যান্ড ক্যাটায়ন ইন্টারস্টেসিয়াল ডিফেক্ট, ঠিক আছে? এই গেল আমার কেলাস ত্রুটির ক্লাসিফিকেশন। এগুলোকে আমি আস্তে আস্তে তোমাদের কাছে ব্যাখ্যা করব, ব্যাপারগুলো কি এবার তোমরা দেখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কেলাস ত্রুটিটা কি জিনিস বুঝতে পেরেছো। এরপর দেখো, তাহলে এখানটায় একটা কি মিসিং গেল, একটা পয়েন্ট কিন্তু এখানটায় মিসিং, একটা পয়েন্ট মিসিং, পয়েন্ট চলে গেছে। এই পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে অণু, পরমাণু বা আয়ন, ঠিক আছে? তাহলে এই ধরনের ত্রুটিকে বলবো পয়েন্ট ডিফেক্ট। ক্লিয়ার? তারপরে রয়েছে দেখো, এইখানে যদি একটা পুরো লাইন যদি এখান থেকে মিসিং যায়, ধরো এই পুরো লাইনটাই মিসিং গেছে, ঠিক আছে? তাহলে এটাকে বলবো আমি লাইন ডিফেক্ট, ঠিক আছে? এইবারে দেখো প্লেন ডিফেক্টটা কি না, এরকম ত্রিমাত্রিক সজ্জায় একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার থাকে, পুরো যদি একটা লেয়ার ওখান থেকে মিসিং থাকে তাহলে সেটাকে বলা হয় প্লেন ডিফেক্ট। ক্লিয়ার? এইবারে দেখো আমরা স্টয়চিওমেট্রিক ত্রুটি নিয়ে আলোচনা করব, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট নিয়ে আলোচনা করব। স্টয়চিওমেট্রিক ডিফেক্টটা কি আগে আমাকে জানতে হবে। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট বলতে যে বিন্দু ঘটিত ত্রুটিতে রাসায়নিক সংখ্যানুপাত, ঠিক আছে, বা হচ্ছে স্টয়চিওমেট্রিক এর কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, ব্যাপারটা কি
দেখো এখানে সাপোজ আমি এ বি দুটো টাইপ কণা ধরে নিচ্ছি, এ ভি এ ভি, আবার কি হবে বি এ বি এ, আবার কি হবে এ বি এ বি। ক্লিয়ার? এখন দেখো এখানে এ রয়েছে ছখানা, বি রয়েছে ছখানা, তাহলে এ ইস টু বি সমান কি হবে 1:1, সংকেত কি এ বি। ক্লিয়ার? এখন যদি এখান থেকে একটা এ মিসিং যায় তাহলে কিন্তু এ হয়ে গেল 5টা, বি হয়ে গেল 6টা, তাহলে কিন্তু এখানটা অনুপাত 1:1 থাকলো না। ঠিক আছে? তখন কিন্তু আমি সেটাকে স্টয়কিওমেট্রিক বলবো না, এখানে রাসায়নিক অনুপাত ঠিক থাকবে। তার মানে একটা এ যদি বেরিয়ে গেল, আবার এখান থেকে যদি একটা বি বেরিয়ে যায়, তাহলে কি হলো, এও 5টা হলো, বিও 5টা হলো, তাহলে এ ইস টু বি কত হবে 1:1। তার মানে এর কি সংকেতের পরিবর্তন হচ্ছে? হচ্ছে না, তার মানে রাসায়নিক সংখ্যানুপাত একই থাকছে। ঠিক আছে? তাহলে এই ধরনের ত্রুটিকে বলবো স্টয়কিওমেট্রিক ত্রুটি বা স্টয়কিওমেট্রিক ডিফেক্ট। এবারে স্টয়কিওমেট্রিক ডিফেক্ট তোমরা ওখানে দেখেছো 4টে ভাগে ভাগ করা হচ্ছে, তাই তো? একটা হচ্ছে নন আয়নিকের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে। আচ্ছা, নন আয়নিক কম্পাউন্ড, নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখেছো ওখানটায় ভ্যাকেন্সি ডিফেক্ট রয়েছে আর হচ্ছে ইন্টারস্টেসিয়াল ডিফেক্ট রয়েছে। এবার দেখো ভ্যাকেন্সি ডিফেক্টটা আমি তোমাদের একটু বোঝাই। ভ্যাকেন্সি ডিফেক্ট, ভ্যাকেন্সি ডিফেক্টটা বুঝতে পারছো, মানে শূন্যস্থান তৈরি হবে, ফাঁকা জায়গা তৈরি হবে। তার মানে দেখো এখানে ধরো এইরকম অণুগুলো সুশৃঙ্খল পর্যায়ক্রমিক বিন্যাস আছে। ক্লিয়ার? এর ফলে এটা এটা হচ্ছে ডিফেক্টের আগে। এবারে ভ্যাকেন্সি ডিফেক্টে কি হবে না, একটা অ্যাটম এখান থেকে মিসিং হয়ে গেল। ঠিক আছে? তাহলে অ্যাটম যদি এখান থেকে মিসিং হয় তার মানে এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে, এই জন্য এই ধরনের ত্রুটিকে বলবো ভ্যাকেন্সি ডিফেক্ট। এটা কি? এটা নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু। আচ্ছা, এই ভ্যাকেন্সি ডিফেক্টে তাহলে আমি কি দেখতে পাচ্ছি, কি পরিবর্তন হচ্ছে? এখানে কিন্তু এর ডেনসিটি রো কিন্তু হ্রাস পাচ্ছে। কি হলো? ডেনসিটি হ্রাস পাচ্ছে। ঠিক আছে? এই ধরনের ডিফেক্টকে বলবো আমি ভ্যাকেন্সি ডিফেক্ট। তারপরে রয়েছে ইন্টারস্টেসিয়াল ডিফেক্ট। ইন্টারস্টেসিয়াল ডিফেক্ট, ইন্টারস্টেসিয়াল ডিফেক্ট, ইন্টারস্টেসিয়াল ডিফেক্টটা কি? সাপোজ এদিকে একটু দেখো, যে ধরো এই আয়নগুলি বা হচ্ছে কণাগুলি সুশৃঙ্খল পর্যায়ক্রমিক বিন্যস্ত রয়েছে। ঠিক আছে? এবারে ইন্টারস্টেসিয়াল স্থান বা আন্তঃস্থান কোনগুলো? দেখো এই মাঝখানে যে ফাঁকা স্থানগুলো রয়েছে। ঠিক আছে? এবার বাইরে থেকে কোনো একটা অ্যাটম বা আয়ন এই ইন্টারস্টেসিয়াল স্থানে প্রবেশ করলো, তার মানে এখানে একটা ডিফেক্ট দেখা গেছে, ত্রুটি দেখা গেছে। তাহলে এই ধরনের ত্রুটিকে বলবো ইন্টারস্টেসিয়াল ত্রুটি। ঠিক আছে? এই ইন্টারস্টেসিয়াল ত্রুটি বা ইন্টারস্টেসিয়াল ডিফেক্টের ফলে কি হবে, আমার কিন্তু ডেনসিটি অর্থাৎ ঘনত্ব রো বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে এই গেল আমার নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে দু ধরনের ত্রুটি, একটা ভ্যাকেন্সি আর একটা রয়েছে ইন্টারস্টেসিয়াল। তারপরে দেখবো আমরা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়। আচ্ছা, আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এখানে শটকি অ্যান্ড ফ্রেঙ্কেল দু ধরনের ত্রুটি দেখতে পারি। শর্টকি ডিফেক্ট, শর্টকি ডিফেক্টটা কি না, এখানে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন ক্লাস থেকে বেরিয়ে যাবে। কি হয় দেখো, সাপোজ এই ব্যাপারটা m প্লাস a মাইনাস, m প্লাস a মাইনাস, আবার রয়েছে থাকবে কি সুশৃঙ্খল পর্যায়ক্রমিক বিন্যাস থাকবে, তার মানে m এর পরে a থাকবে, a মাইনাস m প্লাস a মাইনাস m প্লাস a মাইনাস। ক্লিয়ার? তাহলে যেহেতু এই শর্টকি ত্রুটিটা হচ্ছে আমার স্টয়কিওমেট্রিক ত্রুটি, তাহলে এখানে কিন্তু রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখবে। তাহলে এখানে কি হয়, সমসংখ্যক ক্যাটায়ন, তাহলে
সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন, ধরো এখান থেকে একটা ক্যাটায়ন বেরিয়ে গেল, তাহলে একটা ক্যাটায়ন বেরোলে এখানে একটা অ্যানায়ন বেরোবে। যদি দুটো ক্যাটায়ন বেরোয় তাহলে দুটো অ্যানায়ন বেরোবে। তাহলে কিন্তু আমার অনুপাতটা ঠিক থাকবে। আগে 6:6 ছিল, এখন 5:5, তার মানে 1:1 থাকছে। ঠিক আছে, এরপরে দেখো শর্টকি ত্রুটি কারা দেখাবে। শর্টকি ত্রুটি দেখাবে আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডে কিছু উদাহরণ কি হবে, NaCl, KCl, CaCl এটসেট্রা, এগুলো হচ্ছে আয়নিক কম্পাউন্ড দেখাবে, এই শর্টকি ত্রুটি দেখাবে। তারপর দেখো এই শর্টকি ত্রুটি কন্ডিশন কি, কি কন্ডিশনে এরা ত্রুটি দেখাবে। কন্ডিশনগুলো কি হবে দেখো, এখন যদি আমার মেটালের যদি সাইজ বড় হয়, মেটালের যদি সাইজ বড় হয় তাহলে অনেকগুলো কিন্তু অ্যানায়ন একে স্পর্শ করে থাকবে, তাই তো। মেটালের সাইজ যদি ছোট হয় তাহলে কিন্তু অনেকগুলো অ্যানায়ন একে স্পর্শ করে সারাউন্ডেড করে থাকবে না। ক্লিয়ার? তার মানে কি হবে, আমার ক্যাটায়ন আর অ্যানায়ন এই দুজনের সাইজ লার্জ হবে। বোঝা গেছে? ক্যাটায়ন অ্যানায়নের সাইজ লার্জ হবে এবং এর কোঅর্ডিনেশন নাম্বার, সর্বাঙ্গক সংখ্যা অনেক বেশি হবে। সর্বাঙ্গক সংখ্যা, কোঅর্ডিনেশন নাম্বার আমরা জানি যে একটা অণু যতগুলো অণুর সংস্পর্শে থাকে তাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে যাদের কোঅর্ডিনেশন নাম্বার বেশি তারা কিন্তু শর্টকি ত্রুটি দেখাবে। আবার যাদের ক্যাটায়নের সাইজ আর অ্যানায়নের সাইজ ইকুয়াল, মানে কাছাকাছি সমান এবং বড়, তাদের ক্ষেত্রে কিন্তু আমি শর্টকি ত্রুটি দেখতে পাবো। ঠিক আছে, এই হলো দুটো কন্ডিশন। 3 নম্বর কি, 3 নম্বর দেখো এই ত্রুটির ফলে এখানে কি হচ্ছে, সমসংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন বেরিয়ে যাচ্ছে। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন যদি বেরিয়ে যায় তাহলে এর ডেনসিটি কি হবে, কমতে থাকবে, তাই তো। তার মানে এর ঘনত্ব ডেনসিটি কমবে। বোঝা গেছে? তার মানে কন্ডিশন কি, যে আমার ক্যাটায়ন অ্যানায়নের সাইজ অ্যাপ্রক্স সমান হবে, বড় হবে, আর কোঅর্ডিনেশন নাম্বার বেশি হবে, তাদের ক্ষেত্রে শর্টকি ত্রুটি দেখতে পাবো, আর ডেনসিটি এদের কমবে। ঠিক আছে, এগুলো কিন্তু পার্থক্য আছে শর্টকি ফ্রেঙ্কেল ত্রুটি। এই কন্ডিশনগুলো মনে রাখবে, তাহলে পার্থক্য তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে শর্টকি ত্রুটি আমাদের হলো। এরপরে রয়েছে ওখানে একটু দেখো আরেকবার ফ্রেঙ্কেল ত্রুটি রয়েছে, তাই না? ওখানে দেখতে পাচ্ছ লিস্টে, আরেকবার দেখে নাও, পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে পরপর পড়তে থাকো। ওখানে দেখো ফ্রেঙ্কেল ত্রুটি, তারপরে রয়েছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ডিফেক্টে কি হয়, মেনলি এখানে ক্যাটায়ন তার স্থান থেকে, তার ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে গিয়ে ইন্টারস্টেশিয়াল স্থান অধিকার করবে। কিভাবে হয় দেখো ব্যাপারটা, ধরো M+, A-, এরকম সুশৃঙ্খল পর্যায়ক্রমিক বিন্যাস আছে। তাই তো, তাহলে এখানটা রাসায়নিক সংখ্যাবোধ কত আছে, 6:6, 1:1। এখন দেখো এখানে কি হলো, একটা মেটাল সাপোজ এখান থেকে বেরিয়ে গেল, তার ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে গিয়ে যে কোনো একটা ইন্টারস্টেশিয়াল স্থানে অধিকার করলো। তাহলে ইন্টারস্টেশিয়াল স্থানে অধিকার করলো, তাহলে এখানে কি মেটাল সম্পূর্ণ বেরিয়ে গেছে, যায়নি, ল্যাটিসের মধ্যে আছে। তার মানে রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন ঘটবে স্টয়চিওমেট্রিকের? না, রাসায়নিক সংখ্যানুপাতের পরিবর্তন ঘটছে না। এই জন্য এটাকে আমরা কি বলবো, স্টয়চিওমেট্রিক ত্রুটি বলবো। ঠিক আছে, তাহলে এটা ডেফিনেশনে কি বলবে, যে ত্রুটিতে সাধারণত ক্যাটায়ন তার ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে গিয়ে ইন্টারস্টেশিয়াল স্থানে অধিকার করে, সেই ত্রুটিকে বলা হয় ফ্রেঙ্কেল ত্রুটি বা ফ্রেঙ্কেল ডিফেক্ট। ক্লিয়ার? এবার ফ্রেঙ্কেল ডিফেক্টের কন্ডিশনগুলো কি হয়েছে, কি হবে আমরা দেখব। দেখো ফ্রেঙ্কেল ত্রুটিতে এখানে দেখতে পাচ্ছ যে মেটালটা কিন্তু বেরিয়ে আসছে। তাহলে মেটালটা যদি লার্জ সাইজ হয়, বড় সাইজ হয়, ওটা কি বেরিয়ে আসবে বা এই ইন্টারস্টেশিয়াল স্থান অধিকার করতে পারবে? বড় সাইজ হলে পারবে না। তাহলে অবশ্যই কি হতে হবে না, ক্যাটায়নের সাইজ অ্যানায়ন থেকে অনেক ছোট হতে হবে। ক্যাটায়নের সাইজ কি হবে, অ্যানায়ন থেকে ছোট হতে হবে। 3 নম্বর, 2 নম্বর, আর কোঅর্ডিনেশন নাম্বার কম হতে হবে। যাদের কোঅর্ডিনেশন নাম্বার কম, সর্বাঙ্গক সংখ্যা, তাদের ক্ষেত্রে কিন্তু আমি ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখতে পাবো। 3 নম্বর দেখো, তাহলে এখান থেকে কি ক্যাটায়ন বা অ্যানায়ন কিছু বাইরে বেরোচ্ছে না।
ওর মধ্যেই রয়েছে, ল্যাটিসের মধ্যেই রয়েছে, তাহলে এখানে কি হবে, ডেনসিটির কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, অর্থাৎ ঘনত্বের কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসে, শর্টকি ত্রুটি ও ফ্রেঙ্কেল ত্রুটির মধ্যে পার্থক্য লেখো, পার্থক্যগুলো আশা করি তোমরা এবার নিজেরাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে রয়েছে আমার নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। আচ্ছা, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টটা কি, দেখো আমি ওখানে দেখিয়েছি যে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মেটাল এক্সেস আর একটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্ট। আচ্ছা, এক নম্বর তাহলে দেখবো মেটাল এক্সেস। আচ্ছা, মেটাল এক্সেস এখানে দুটো ভাগে হতে পারে, হয় আমার অ্যানায়ন কমে যাবে, যদি অ্যানায়ন কমে যায় তাহলে কি হচ্ছে, মেটাল বেড়ে যাচ্ছে, তাই তো, তাহলে সেটাকে বলবো আমি মেটাল এক্সেস ডিফেক্ট। তাহলে এক নম্বর আমি এখানে দেখব অ্যানায়ন ভ্যাকেন্সি, অ্যানায়ন ভ্যাকেন্সি। আচ্ছা, আমি তোমাকে আগে জিনিসটা একটু বোঝাই, তারপরে উদাহরণ দিয়ে বোঝাবো। সাপোজ ধরো এম প্লাস এ মাইনাস এম প্লাস এ মাইনাস এম প্লাস এ মাইনাস এম প্লাস এ মাইনাস এম প্লাস, এখান থেকে কি হলো, একটা মেটাল বেরিয়ে গেল, সরি একটা অ্যানায়ন বেরিয়ে গেল। তাহলে অ্যানায়ন যদি বেরিয়ে যায় তাহলে কি হচ্ছে, মেটাল বেশি হয়ে গেল, অ্যানায়নটা কমে গেল। কিন্তু এখানে মনে রাখবে যে এই নন স্টয়চিওমেট্রিকের ক্ষেত্রে ইলেকট্রনের কিন্তু সেম থাকবে, ইলেকট্রনিক ব্যালেন্স থাকবে এখানে। ঠিক আছে, ইলেকট্রনিক ব্যালেন্স থাকার দরুন এখানে কি হবে, এই ভ্যাকেন্সিতে একটা ইলেকট্রন এসে প্রবেশ করবে। ঠিক আছে, আচ্ছা একটা উদাহরণ দেখো, এক্সাম্পল ধরো একটা NaCl এর ক্রিস্টাল, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, এখানে থাকবে Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস, আবার থাকবে Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস। ক্লিয়ার? এবারে এই ক্রিস্টালের পাশে যদি আমি সোডিয়াম ভ্যাপার, সোডিয়ামের বাষ্প চালনা করি, তাহলে কি হবে, সোডিয়ামের বাষ্প এ কি করবে, সোডিয়ামের বাষ্প ক্লোরিনকে অ্যাট্রাক্ট করবে, ক্লোরিনটা কি হবে, ব্যাপিত হয়ে বাইরে বেরিয়ে আসবে। সাপোজ ধরো এই ক্লোরিনটা বাইরে বেরিয়ে গেছে, তাহলে সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে সোডিয়াম প্লাসে পরিণত হবে, সেই প্লাসের সাথে Cl মাইনাস যুক্ত হয়ে সোডিয়াম ক্রিস্টাল তৈরি হবে বাইরে, তাই তো। ফলে এইখানে কিন্তু ভ্যাকেন্সি তৈরি হয়েছে অ্যানায়ন বেরিয়ে যাওয়ার দরুন। ঠিক আছে, এইবার দেখো সোডিয়ামটা Na প্লাস তৈরি হওয়ার সময় একটা ইলেকট্রন ছেড়েছে, সেই ইলেকট্রনটা কি করবে, এই অ্যানায়ন ভ্যাকেন্সির স্থানে অধিকার করবে। ঠিক আছে, এইরকম অ্যানায়ন ভ্যাকেন্সির স্থানে যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তাহলে সেই সেন্টারকে বলা হয় এফ সেন্টার বা বর্ণবিন্দু। ঠিক আছে, এই বর্ণবিন্দু বা এফ সেন্টার তৈরি হলে ওই ক্রিস্টালটা কিন্তু কালার দেখাবে। বোঝা গেছে? তাহলে এইখানে আমরা কি কি দেখতে পাবো না, এক নম্বর দেখতে পাবো এর কন্ডাক্টিভিটি বাড়বে, কন্ডাক্টিভিটি ইনক্রিজ করবে, তাই তো, কারণ কি এখানে ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, দু নম্বর এখানে ডেনসিটি ডিক্রিজ করবে, কারণ Na প্লাস বেরিয়ে গেছে, কিন্তু ইলেকট্রনীয় সাম্য রাখার জন্য এখানে একটা ইলেকট্রন প্রবেশ করবে, এই ইলেকট্রনটা এনার্জি নিয়ে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাবে, আবার গ্রাউন্ড স্টেটে আসার সময় সে কি করবে না একটা রেডিয়েশন করবে, ওই রেডিয়েশনটা ভিজিবল জোনে পড়বে, মানে দৃশ্যমান আলোর গোচরে, তখন আমরা কালার দেখতে পাবো। ঠিক আছে, এই কালার কি দেখা যায়, এটা দেখা যায় ইয়েলো কালার, ইয়েলো কালার, এই জন্য আমরা কিন্তু ইয়েলো কালার দেখতে পাই। তো এটা কোশ্চেন আসে পরীক্ষায় যে NaCl এর ক্রিস্টালের সংস্পর্শে সোডিয়াম বাষ্পকে চালনা করলে কি ধরনের আমরা
কালার দেখতে পাবো বা কেন দেখতে পাবো, ঠিক আছে। তাছাড়াও কিছু এক্সাম্পল মনে রাখবে, যেমন লিথিয়াম ক্লোরাইড, LiCl, লিথিয়াম ক্লোরাইড দেখায় পিঙ্ক কালার, আর তারপরে পটাশিয়াম ক্লোরাইড দেখায় ভায়োলেট কালার। বোঝা গেছে? এই কালারগুলো তো সোডিয়ামের NaCl এর জায়গায় LiCl বা KCl বলে দিতে পারে, ঠিক আছে। এই গেল আমার মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল এক্সেস ডিফেক্টের অ্যানায়ন ভ্যাকেন্সি। এইবারে দেখবো আমরা ক্যাটায়ন ইন্টারস্টেসিয়াল। মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল এক্সেস ডিফেক্টে দেখো সেকেন্ড পার্ট হচ্ছে ক্যাটায়ন ইন্টারস্টেসিয়াল। ক্যাটায়ন ইন্টারস্টেসিয়ালটা তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো সাপোজ FeO, ZnO, ঠিক আছে। এখন দেখো এখানে কি থাকবে, Zn2 প্লাস আর O2 মাইনাস, Zn2 প্লাস O2 মাইনাস, O2 মাইনাস, Zn2 প্লাস O2 মাইনাস, Zn2 প্লাস। এবার এই ধরনের ক্রিস্টাল কি হয় না, তৈরি করার সময় ধরো দেখা গেল কিভাবে হয় সেটা জানার দরকার নেই, ব্যাপারটা কি হয় সেটা দেখো। দেখা গেল যে একটা ক্যাটায়ন এর ইন্টারস্টেসিয়াল স্থান অধিকার করেছে, Zn2 প্লাস সাপোজ ধরো ইন্টারস্টেসিয়াল স্থান অধিকার করেছে, তাহলে এখানটায় 2 প্লাস, তাহলে দুটো ইলেকট্রনের ঘাটতি রয়ে গেল, তাই তো। এখানে কি হচ্ছে, মেটালও এক্সেস হচ্ছে, আবার ইলেকট্রনের ঘাটতিও দেখা যাচ্ছে, তাহলে কি হবে, দুটো ইলেকট্রন প্রয়োজন হবে। এবারে দুটো ইলেকট্রন কি হলো, অপর ইন্টারস্টেসিয়াল স্থান অধিকার করলো। ক্লিয়ার? অপর ইন্টারস্টেসিয়াল স্থান অধিকার করলো। এইবারে এখানে কি হবে, ইলেকট্রন ট্রানজিশন হবে, এই ট্রানজিশনের ফলে এটা আমরা কালার দেখব, ঠিক আছে। এটা আমরা কিন্তু কালার দেখতে পাবো। আর কি হবে না, এখানে দেখো ইলেকট্রন যেহেতু বাড়ছে, তাহলে এখানটা প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার বাড়বে, ঠিক আছে। আর কি হবে না, এখানে দেখো মেটাল বাইর থেকে প্রবেশ করছে কিন্তু, তাহলে এখানে ডেনসিটি ঘনত্ব কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে ক্যাটায়ন ইন্টারস্টেসিয়াল ডিফেক্টে কি দেখতে পাচ্ছি, বাইর থেকে একটা ক্যাটায়ন যে কোনো ইন্টারস্টেসিয়াল স্থান অধিকার করেছে। এরপরে কি করবে, ওইটা ইলেকট্রিক্যালি নিউট্রাল রাখার জন্য কি করবে, যে দুটো ইলেকট্রন এর মধ্যে প্রবেশ করছে, কারণ কি এখানে 2 প্লাস রয়েছে, যদি 1 প্লাস থাকতো তাহলে একটা ইলেকট্রন প্রবেশ করতো, তাহলে এর মধ্যে তারপরে আমরা ইলেকট্রন ট্রানজিশনের জন্য আমরা কিন্তু কালার দেখতে পাবো। আর কি হবে, এর প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার বাড়বে আর ডেনসিটিও বাড়বে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই গেল আমাদের মেটাল এক্সেস ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্ট 2 টাইপ দেখে নিলাম, একটা হচ্ছে তোমার অ্যানায়ন ভ্যাকেন্সি, একটা হচ্ছে ক্যাটায়ন ইন্টারস্টেসিয়াল। এরপরে দেখবো মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। আচ্ছা, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টে কি হয়, এখানে দেখো আমি এটাও একটা উদাহরণ দিয়ে সাপোজ তোমাকে বলি, তাহলে FeO, ঠিক আছে। আচ্ছা, একটা কথা মনে রাখবে, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট দেখাবে কি ধরনের কম্পাউন্ড, যারা ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়, যেমন Fe +2ও দেখা যায়, +3ও দেখা যায়, মেটালটা ভেরিয়েবল ভ্যালেন্সি থাকে, ঠিক আছে। এখন ধরো এখানে রয়েছে Fe2 প্লাস O2 মাইনাস, Fe2 প্লাস O2 মাইনাস, আবার কি রয়েছে O2 মাইনাস, Fe2 প্লাস O2 মাইনাস, Fe2 প্লাস, আবার এখানে Fe2 প্লাস O2 মাইনাস, Fe2 প্লাস O2 মাইনাস। ক্লিয়ার? এখন দেখো এখানে যদি একটা Fe তিনখানা Fe2 প্লাস বেরিয়ে গেল, তাহলে Fe2 প্লাস বেরিয়ে যাওয়ার ফলে তাহলে 3 দুগুণে 6 প্লাস চার্জ কমে গেছে, ঠিক আছে। এইবারে কি করলো, দুটো Fe3 প্লাস চার্জ নিয়ে নিল, ঠিক আছে। তাহলে দুটো যেহেতু 3 প্লাস চার্জ গেইন করলো, তার মানে আমার এখানে ইলেকট্রনীয় ব্যালেন্স ঠিক থাকছে, কিন্তু রাসায়নিক সংখ্যানুপাত কমে যাচ্ছে,
তাহলে এখানে দেখতে পাচ্ছ কি যে মেটাল কিন্তু কমে যাচ্ছে, এই জন্য এটাকে বলতো মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট এবং রাসায়নিক সংকরানুপাতের পরিবর্তন ঘটছে। ঠিক আছে, তাহলে এই ধরনের ডিফেক্টকে বলা হয় মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। আচ্ছা, এবারে দেখো এই মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট দিয়ে তোমাদের একটা ছোট্ট ম্যাথ করায়, অঙ্ক। আচ্ছা দেখো, সাপোজ ম্যাথটা বলেছে যে Fe 0.96O1, ঠিক আছে, এই কম্পাউন্ডে আমাকে কি করতে হবে, Fe2+ আর Fe3+ এর রেশিও কত বের করতে হবে, পার্সেন্টেজ অফ Fe2+ বের করতে হবে, পার্সেন্টেজ অফ Fe3+ বের করতে হবে, কত বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে অক্সিজেন রয়েছে একটা আর মেটাল রয়েছে 0.96, তাহলে একের থেকে কম, তাহলে এটা কি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। আমি যদি এটা শতকরা ধরে নিই তাহলে আমি এটা লিখতে পারি না, Fe এটা 96, O11, ও 100, ঠিক আছে, তাহলে ও যদি 100 হয় তাহলে এখানটা নেগেটিভ চার্জ কত হবে, নেগেটিভ চার্জ দেখো অক্সিজেনের কত -2, তাহলে 100টা অক্সিজেন রয়েছে তাহলে -200, ঠিক আছে, তাহলে নেগেটিভ চার্জ যদি -200 হয় তাহলে পজিটিভ চার্জও কি হবে, +200 হবে, অবশ্যই হবে, কারণ এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকতে হবে। ক্লিয়ার? এখন দেখো তারপর সাপোজ এখানে দু ধরনের রয়েছে, Fe2+ অ্যান্ড Fe3+, দু ধরনের আয়ন ধরে নিলাম Fe-তে রয়েছে। এবারে আমি 2+টাকে X ধরলাম, 2+ যদি X থাকে, Xটা থাকে, তাহলে Fe3+ কত থাকবে, 96 - X। ক্লিয়ার? তাহলে 96 - X। এবার দেখো তাহলে আমি এখানে চার্জের হিসাব করব, তাহলে Fe3+ এর চার্জ কত, 3+, তাহলে +3 চার্জযুক্ত আয়ন কটা আছে, 96 - Xটা আছে। আচ্ছা, প্লাস X চার্জযুক্ত মানে +2 চার্জযুক্ত কটা আছে, X আছে, তাহলে টোটাল চার্জের যোগফল কত হবে, 200 হবে। তাহলে এবার দেখো এটার সাথে এটা গুণ করলে কত হবে, 96 × 3 288 মাইনাস 3x প্লাস 2x দিস ইকাল টু 200। তাহলে এটা বিয়োগ করলে হবে -x, তাহলে এটা দিয়ে গেলে হবে 200 - 288 মাইনাস x সমান -88, তার মানে x ভ্যালু কত বেরোচ্ছে, 88 বেরোচ্ছে, তাই তো? তাহলে x ভ্যালু বেরোচ্ছে আমার 88। ক্লিয়ার? আমি ম্যাথটা কিন্তু এভাবে করাচ্ছি, একটু বুঝে নিও। তাহলে 88, তাহলে Fe3+ কি হবে, 96 - 88 দিস ইকাল টু 8। ক্লিয়ার? তাহলে আমার কি চেয়েছে, Fe2+ অ্যান্ড Fe3+ এর রেশিও, তাহলে কত হবে, Fe2+ হয়েছে 88:8 মানে 11.1। ক্লিয়ার? এবারে পার্সেন্টেজ অফ Fe2+, পার্সেন্টেজ অফ Fe2+ কত রয়েছে, 88, কততে রয়েছে, 96-এ রয়েছে, 96 × 100, এটা পার্সেন্টেজ বেরিয়ে গেল কার, Fe2+ এর। একই রকম পার্সেন্টেজ অফ Fe3+ কত বেরোবে, তাহলে Fe3+ কত রয়েছে, 8 কততে রয়েছে, 96-এ × 100, তাহলে এটা Fe3+ এর পার্সেন্টেজ বেরিয়ে গেল। ঠিক আছে, এরকম ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবে তোমাদের বইয়েও আছে। ঠিক আছে, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, আচ্ছা এবারে আমার নেক্সট টপিক, মেকানিজম অফ কন্ডাকশন। মেকানিজম অফ কন্ডাকশন, এই কন্ডাকশনটা কীভাবে হয় সেটা আমরা মেকানিজমের মাধ্যমে দেখব। এখন এখানে একটা থিওরি রয়েছে, ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি, আচ্ছা ব্যান্ড থিওরিটা কিছুই নয়, এখানে দেখো দুটো ব্যান্ড জেনারেট করে। ব্যান্ড জেনারেট কীভাবে করে, আগে আমাদের জানতে হবে, ক্লাস 11-এ আমরা মলিকুলার অরবিটাল থিওরি পড়েছিলাম, তাই তো? মলিকুলার অরবিটাল থিওরিতে কি হয়, অ্যাটমিক অরবিটালগুলো পরস্পরের সাথে ওভারল্যাপ করে কি করে, মলিকুলার অরবিটাল তৈরি করে। সাপোজ ধরো আমার Li2 এর ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে Li2-র ক্ষেত্রে আমরা জানি লিথিয়াম কি হচ্ছে 1s2, তাই তো? না সরি, লিথিয়াম 3, 1s2 2s1। ক্লিয়ার? তাহলে 2s এখানে একটা ইলেকট্রন, 2s এখানে একটা ইলেকট্রন, এগুলো কি অ্যাটমিক অরবিটাল। এই অ্যাটমিক অরবিটাল
পরস্পর যুক্ত হয়ে দুটো মলিকুলার অরবিটাল তৈরি করলো। তাহলে এটাকে কি বলি আমরা? সিগমা বন্ডিং। এটা কি বলি? সিগমা অ্যান্টি বন্ডিং। এটা 2s 2s স্টার, তাই তো? তাহলে দুটো ইলেকট্রন রইলো, দুটো ইলেকট্রন থাকবে এইখানে বন্ডিং স্টেটে, অ্যান্টি বন্ডিং স্টেটে ইলেকট্রন নেই। তাহলে এটা Li2 এর ক্ষেত্রে দেখলাম। যদি আমি Lin এক্ষেত্রে দেখি, তাহলে এখানে n সংখ্যক আমার থাকবে 2s1, প্রত্যেকটা একটা করে ইলেকট্রন, ঠিক আছে? একই রকমভাবে এখানে n সংখ্যক 2s1 থাকবে, তাই তো? তাহলে এখানে একই রকমভাবে আমার কিন্তু বন্ডিং অ্যান্ড অ্যান্টি বন্ডিং জোন তৈরি হবে। এখানে সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা সমৃদ্ধ থাকবে, আর এটা পুরো ফাঁকা থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই দুটোকে ব্যান্ড হিসাবে যদি আমি কল্পনা করি, এটা পুরো ইলেকট্রন দ্বারা সমৃদ্ধ, এই জন্য এটাকে বলবো ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? আর এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে? তাহলে ভ্যালেন্স ব্যান্ড এনার্জেটিক্যালি লো অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড এনার্জেটিক্যালি হাই। কন্ডাকশন ব্যান্ডে কিন্তু কোনো ইলেকট্রন থাকে না, আর ভ্যালেন্স ব্যান্ড সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা সমৃদ্ধ হয়। এবারে দেখো, এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এই দুটো ব্যান্ড যখন কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? তাহলে কন্ডাকশন ব্যান্ডে, এই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন পূর্ণ থাকবে, কন্ডাকশন ব্যান্ড খালি থাকবে। তাহলে কি হবে? তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের ট্রানজিশন হবে। তার মানে এটা কি হবে? একটা পরিবাহী হবে, উত্তম পরিবাহী, পরিবাহী, ঠিক আছে? এবার যদি কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড এই দুটোর মধ্যে যদি সামান্য এনার্জি গ্যাপিং থাকে, সামান্য এনার্জি গ্যাপিং থাকে, তাহলে কি হবে? দেখো, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন সামান্য পরিমাণ কন্ডাকশন ব্যান্ডে ট্রানজিশন হলেও কিন্তু অনেক ইলেকট্রন কিন্তু ট্রানজিশন হবে না, এরা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার আগেই পড়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটাকে বলবো অর্ধ পরিবাহী, সেমি কন্ডাক্টর। তাহলে এটা কন্ডাক্টর, এটা সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী, ঠিক আছে? এবারে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, এই দুটো ব্যান্ডের মধ্যে যদি একটা হিউজ গ্যাপ হয়, একটা হিউজ গ্যাপ হয়, এই গ্যাপটাকে বলা হয় ফরবিডেন্ট এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি অঞ্চল। এই এনার্জি গ্যাপটা যদি অনেক বড় থাকে, তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কিন্তু ইলেকট্রনের ট্রানজিশন ঘটবে না। তাহলে সেটাকেই বলবো আমি কুপরিবাহী বা অন্তরক, অন্তরক। বোঝা গেছে ব্যাপারটা? এই হলো আমার মেকানিজম কন্ডাকশনের। বোঝা গেছে? প্রপার্টি অফ সলিড, ইলেকট্রিক্যাল প্রপার্টি, অর্থাৎ তড়িৎ পরিবাহীদের উপরে নির্ভর করে সলিডকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, ঠিক আছে? পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক, কুপরিবাহী। আচ্ছা, এদের দেখো তড়িৎ পরিবাহিতার মান ওহম ইনভার্স, সেমি ইনভার্সে 10⁴ to 10⁷। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 10⁻⁻6 to 10⁴ ওহম ইনভার্স কম। ইনসুলেটরের ক্ষেত্রে 10⁻⁻20 থেকে 10⁻⁻10। তার মানে এদের তড়িৎ পরিবহন ক্ষমতা নেই। ক্লিয়ার? এবার দেখো, এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরকে মেনলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মেটালিক কন্ডাক্টর, আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইট কন্ডাক্টর। মেটালিক কন্ডাক্টর, মেটালিক কন্ডাক্টরটা প্রথমে আমাদের দেখব। তো এই মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখো এখানে কি হয়, যে মেটাল কঠিন অবস্থায় কি করে? তড়িৎ পরিবহন করে। সাধারণত মেটাল কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, এগুলো খুব কম দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো দেখো এখানে কি মেকানিজমে ব্যাপারটা হয়, যেমন কি হতে পারে Fe, Cu, Ag, Au, এই সমস্ত, ঠিক আছে? এখানে কি হয়, এখানে আয়ন থাকে,
মেটালিক আয়নটা, আর একে বেষ্টন করে বাইরের কক্ষে ইলেকট্রনগুলো থাকে। ঠিক আছে, তো এই যে ইলেকট্রন দেখতে পাচ্ছ, এখানে ইলেকট্রনের সমুদ্র থাকে, ইলেকট্রনের সমুদ্র। ঠিক আছে, তো এখানে এই ফ্রি ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়। তো এই ক্ষেত্রে মনে রাখবে একটা জিনিস, যে টেম্পারেচার বাড়লে এই মেটালিক কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কমবে। কিভাবে? দেখো, যদি আমার টেম্পারেচার বাড়াই তাহলে কি হবে, এই যে মেটালগুলো রয়েছে, আয়নগুলো রয়েছে, এই মেটালগুলো ভাইব্রেট করবে। ঠিক আছে, ভাইব্রেট এমনভাবেই করবে যে এই ইলেকট্রনগুলোকে তাদের নির্দিষ্ট যে সজ্জা রয়েছে ওই সজ্জা থেকে দূরে সরিয়ে দেবে। ঠিক আছে, সজ্জা থেকে দূরে সরিয়ে দেবে। ভাইব্রেশনের ফলে এর যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা বিনষ্ট হবে। এই বিনষ্ট হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু তখন এর ক্ষেত্রে তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু হ্রাস পাবে। বোঝা গেছে তো ব্যাপারটা? এই হলো মেটালিক কন্ডাক্টর। আর ইলেকট্রোলাইট কন্ডাক্টর তোমরা জানো কি আছে না, এখানে সাধারণত ধরো NaCl, KCl, অ্যাসিড, বেস, এরা কি করে, এরা কিন্তু সাধারণ অবস্থায় সলিড স্টেটে কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে না। এরা কি হয় না, অ্যাকোয়াস সলিউশনে এরা তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে অ্যাকোয়াস সলিউশনে কি হয়, এরা নাম্বার আয়নে ভেঙে যায়, আয়নে ডিসোসিয়েট করে, এই আয়নগুলো তখন তড়িৎ পরিবহনের জন্য দায়ী। ঠিক আছে, এই গেল আমার কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, তারপরে রয়েছে সেমিকন্ডাক্টর। দেখো এবারে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে সেমিকন্ডাক্টরের দু ধরনের হয়। একটা হচ্ছে পিওর সেমি কন্ডাক্টর, একটা হচ্ছে ইমপিওর সেমি কন্ডাক্টর। ঠিক আছে, একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী, অবিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী কোনগুলো হয় আমরা জানি, সিলিকন, জার্মেনিয়াম। তাহলে অশুদ্ধ অর্ধপরিবাহী কোনগুলো হবে? এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে যদি আমি কোনো একটা কিছু অশুদ্ধিকে ড্রপিং করি মানে খুব খারাপ জিনিস ড্রপিং করবো না, খুব খারাপ জিনিস ড্রপিং করবো না। এখানে কি হয়, মেনলি দু ধরনের আমার ইমপিওর সেমিকন্ডাক্টর পাওয়া যায়। একটা হচ্ছে এন টাইপ, একটা পি টাইপ। আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর জানার জন্য আমাকে তিনটে গ্রুপকে ভালো করে মনে রাখতে হবে। গ্রুপ 13, গ্রুপ 14 অ্যান্ড গ্রুপ 15। গ্রুপ 13-এ আমরা জানি যে এলিমেন্টগুলো রয়েছে, দেখো এটা মনে রাখার ছটা টিক্স রয়েছে: বাল, গঙ্গাধর, ইন্দিরা, তিলক, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থোরিয়াম। ঠিক আছে, গ্রুপ 14টা মনে রাখার জন্য এভাবে মনে রাখবে: কহে, শিব, জি, সুনে, পার্বতী। ঠিক আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। গ্রুপ 15: নানা, পাটেকর, ঐশ্বর্য, সব, ভিকারি। ক্লিয়ার? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই গ্রুপ তিনটেকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। তা দেখতে পাচ্ছ গ্রুপ 14 এখানে রয়েছে সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর। তো এদের ভ্যালেন্সি কত হয় আমরা জানি, এদের ভ্যালেন্সি হয় 4। ক্লিয়ার? গ্রুপ 13-এ যে এলিমেন্টগুলো রয়েছে তাদের ভ্যালেন্সি কত হয়? 3। অ্যান্ড গ্রুপ 15-এ যে এলিমেন্টগুলো রয়েছে তাদের ভ্যালেন্সি কত হয়? তাদের ভ্যালেন্সি হয় 5। ক্লিয়ার? এরপরে দেখো আমরা এন টাইপ আর পি টাইপটা একটু ডিসকাস করব, কিভাবে মনে রাখবে ব্যাপারগুলো। এন টাইপ সেমিকন্ডাক্টর কি, পি টাইপ সেমিকন্ডাক্টর কি। এন টাইপ মানে মনে রাখবে একটু নেগেটিভ টাইপ। নেগেটিভ মানে কি? অতিরিক্ত ইলেকট্রন থাকবে। ঠিক আছে, আমি ধরো একটা সিলিকনের ক্রিস্টাল নিলাম, সিলিকনের একটা কেলাস নিলাম, তাই তো? আচ্ছা, আমি একে তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা জানি কি, সিলিকনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 4টি ইলেকট্রন রয়েছে।
ঠিক আছে, এইবার দেখো এই চারটে ইলেকট্রন কি করবে, এইভাবে বন্ড করে থাকবে, একে অপরের সাথে সমযোজী বন্ধন থাকবে, ইলেকট্রন পেয়ার। তাই তো? আচ্ছা, এই তো হলো, এইগুলো অন্যান্যর সাথে যুক্ত আছে। ঠিক আছে, এরপরে দেখো আমি এন টাইপ মানে নেগেটিভ টাইপ বললাম, তাহলে নেগেটিভ টাইপ মানে কি, অতিরিক্ত ইলেকট্রন থাকবে। আমি যদি এই 4-এর মধ্যে 5কে ডোপিং করাই, আগে 3 দেখি, 3কে ডোপিং করাই, তাহলে 3 কিন্তু এখানটায় 3টে বন্ড করবে, আরেকটা কিন্তু ভ্যাকেন্সি থেকে যাবে, তাহলে 3 হবে না। তাহলে যদি আমি গ্রুপ 15-এর কোনো একটা এলিমেন্ট, ধরো সাপোজ ফসফরাসকে আমি এখানটা ডোপিং করালাম, ঠিক আছে, ফসফরাসের বাইরে কটা ইলেকট্রন, 5টা, ভ্যালেন্সি 5, তাহলে 4টে ইলেকট্রন 4টে বন্ড করলো, আর একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আগে ছিল ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, তাহলে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনগুলো রয়েছে। ঠিক আছে, আর এটা একটা ফরবিডেন এনার্জি গ্যাপ। ঠিক আছে, এইবারে এটা কিন্তু পরিণত হচ্ছে এইভাবে, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এর মধ্যে একটা ব্যান্ড জেনারেট করবে যেটা এই অতিরিক্ত ইলেকট্রনগুলিকে পরিবহন করবে, এই অতিরিক্ত ইলেকট্রনগুলোকে পরিবহন করবে। তার মানে আগে এনার্জি গ্যাপটা বেশি ছিল, এখানে এনার্জি গ্যাপটা কম হয়ে গেল, তার মানে কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এটাই হলো আমার এন টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে মনে রাখবে যে সিলিকন জার্মেনিয়ামের মধ্যে গ্রুপ 15 এলিমেন্টগুলোকে ড্রপিং করানো হয়। ঠিক আছে, তারপরে একই রকম দেখো পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে পি টাইপ মানে এখানে হলো পজিটিভ টাইপ, মনে রাখবে পজিটিভ টাইপ, আর এর ইলেকট্রিক পরিবহনের জন্য দায়ী হচ্ছে হোল। এখন দেখো আমি এখানে সিলিকন ছিল, ঠিক আছে, তাই তো, আমি এই ওখানে গ্রুপ 13 এলিমেন্ট বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়ামের মধ্যে ড্রপিং করালাম। সাপোজ ধরো অ্যালুমিনিয়াম এখানে ড্রপিং করালাম, তাহলে অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন 3টে বন্ড করেছে, আরেকটা তাহলে কি হবে, ভ্যাকেন্সি থেকে যাবে, এখানে একটা হোল তৈরি হবে। ঠিক আছে, এই হোলের ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা পূরণ করার জন্য সিলিকন ইলেকট্রন দান করবে। তাহলে সিলিকন যদি ইলেকট্রন দান করে, ডেফিসিয়েন্সিটা কোথায় চলে আসবে, হোলটা সিলিকনে। তারপরে ওই ডেফিসিয়েন্সি পূরণ করতে আবার একটা সিলিকন ইলেকট্রন ডোনেট করবে, তাহলে এখান থেকে আবার একটা ইলেকট্রন আসবে। তার মানে এই হোল কি করবে, ইলেকট্রনগুলোকে ট্রানজিশন করবে। বোঝা গেছে? তাহলে এই ধরনের কন্ডাক্টরকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে কি হয় না, এটা ছিল আমার কন্ডাকশন ব্যান্ড, এটা ছিল আমার ভ্যালেন্স ব্যান্ড, তাহলে আবার নতুন একটা ব্যান্ড জেনারেট করবে যেটা এই হোলগুলোকে পরিবহন করবে। ঠিক আছে, তাহলে এই হোলগুলো কি করবে, ইলেকট্রনটা নিয়ে এখানে ট্রানজিশন করবে। তার মানে পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রন পরিবহনের জন্য দায়ীকে হোল, আর এন টাইপের জন্য ইলেকট্রন পরিবহনের দায়ীকে হচ্ছে ইলেকট্রন। ক্লিয়ার? পি টাইপ আর এন টাইপ। বোঝা গেল তো সেমিকন্ডাক্টর? ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে সুস্থভাবে থাকো, বাইরে বেরিও না। ঠিক আছে, মন দিয়ে একটু পড়াশোনা করো, টাইম কিন্তু নষ্ট করো না তোমরা। ঠিক আছে, টাইমটুকুকে কাজে লাগিয়ে যে কোনো টেক্সট বই তোমাদের কাছে আছে, যে কোনো টেক্সট বই ধরে তোমরা পড়াটা এগিয়ে রাখো। যদি কোনো ডাউট হয় তাহলে সংশ্লিষ্ট স্যারকে ফোন করো, ডাউট ক্লিয়ার করো, না হলে আমরা স্কুল খোলার পরে তোমাদেরকে আরও ভালোভাবে শিখিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।